গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একে যুদ্ধের সমাপ্তি ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন তিনি। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। ট্রাম্পের প্রস্তাবে হতাশ গাজাবাসী। বিস্তারিত আফসানা শাওনের রিপোর্টে। সারা বিশ্বের চোখ ছিল এই বৈঠকে। আশা ছিল আসবে যুদ্ধবিরতির ঘোষণা, তবে সরাসরি তা না হলেও পশ্চিমা তরফে এসেছে ২০ দফা প্রস্তাব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সমর্থন জানিয়ে আলোচনার দিনটিকে ঐতিহাসিক বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে বলে জানান তিনি। আমি বিশ্বাস করি আজ আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়বে। আমি ট্রাম্পের গাজায় যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে সমর্থন করি। এরপর নেতানিয়াহু বলেন, সবাইকে শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করার সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু যদি হামাস পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে কিংবা তারা এটিকে প্রতিহত করার চেষ্টা করে, তবে ইসরায়েল কঠিন জবাব দেবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ সংবাদ সম্মেলনের শুরুতেই গাজায় শান্তি পরিকল্পনার সম্মতি দেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তবে তিনি সতর্ক করে বলেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যানও করতে পারে। প্রস্তাবটিকে সমর্থন করায় আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যে আস্থা রেখেছেন যে একসাথে কাজ করলে অনেক বছর ধরে চলা মৃত্যু আর ধ্বংস আমরা বন্ধ করতে পারব, পুরো অঞ্চলে শান্তির প্রতিষ্ঠা করতে পারব, তার জন্যও তাকে ধন্যবাদ। প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও হামাসের এক নেতা জানিয়েছেন, ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে তারা পাননি। প্রস্তাবটি পেলে এটি পর্যালোচনা করা হবে। এছাড়া গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যে কোনো প্রস্তাবে তারা রাজি। তবে অস্ত্র সমর্পণের ক্ষেত্রে তারা রাজি নন। তিনি বলেছেন, যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে ততদিন এই অস্ত্র তাদের কাছে আপোষহীন। আফসানা শাওন, ৭১। গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ২০ দফা প্রস্তাব দিয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমারা একে দুপক্ষের জন্যই সুবিধাজনক বললেও মধ্যপ্রাচ্য একে দেখছে একতরফা হিসেবে। চলুন দেখে আসি কি আছে ট্রাম্পের ২০ দফায়। প্রস্তাবের উল্লেখযোগ্য অংশ থাকছে রিপোর্টে। হোয়াইট হাউসে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে গাজায় যুদ্ধ অবসানে ২০ দফা শান্তি পরিকল্পনা সবিস্তারে ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউসে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী প্রথমেই তাৎক্ষণিকভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং সেখানকার বিদ্যমান যুদ্ধরেখা অপরিবর্তিত থাকবে। এই পরিকল্পনার আওতায় গাজার শাসক গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ এবং তাদের আক্রমণাত্মক অস্ত্র ভান্ডার ধ্বংস করতে হবে। পাশাপাশি আগামী ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি বন্দী এবং মৃত ২ ডজনের বেশি জিম্মির মরদেহ ফেরত দিতে হবে। এই বন্দীদের মুক্তির পর ইসরায়েল শত শত বন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, উভয় পক্ষ প্রস্তাবে সম্মত হলে গাজা উপত্যকায় অবিলম্বে পূর্ণ মাত্রার সহায়তা পাঠানো হবে। যুক্তরাষ্ট্র গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার খসড়া পরিকল্পনাও প্রকাশ করেছে। এতে বলা হয়, একটি অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি অস্থায়ীভাবে গাজা শাসন করবে আর এই শাসন ব্যবস্থার তত্ত্বাবধান করবে নতুন আন্তর্জাতিক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও কয়েকজন নেতাও বোর্ড অব পিসে থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডের অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। A gentleman known as President Donald J. Trump of the United States. That's what I want to. প্রস্তাবে আরও বলা হয়, গাজার নতুন শাসন ব্যবস্থায় প্রত্যক্ষ পরোক্ষ কিংবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবে না হামাস। প্রস্তাবের বড় অংশ জুড়ে রয়েছে যুক্তরাষ্ট্রের তথাকথিত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, যেখানে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে। পরিকল্পনায় ভবিষ্যৎ একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে।
এছাড়াও আরো বেশ কিছু পরিকল্পনা তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে সমর্থনও জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরওয়ার, ৭১। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠী। তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং যুদ্ধ বন্ধের আশাবাদ জানিয়েছেন পশ্চিমা দেশগুলোর নেতারা। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের প্রধান জিয়াদ আল নাখালা বলেছেন, ট্রাম্পের প্রস্তাব পুরো অঞ্চলটি ধ্বংস করে দেওয়ার রেসিপি। ইরান সমর্থিত এই গোষ্ঠী নিন্দা জানিয়েছে এই প্রস্তাবের। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদ জানিয়েছেন। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আগ্রাসনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধে তার ভূমিকার জন্য মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যে তিনি আজও একজন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত। এর আগে মধ্যপ্রাচ্যে শান্তির দূত হিসেবে কাজ করলেও ব্লেয়ার ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনও বন্ধ করতে ব্যর্থ হয়েছিলেন। এ কারণে গাজার ভবিষ্যৎ নির্ধারণে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শারমিন শ্রাবণীর রিপোর্টে বিস্তারিত। ইরাক যুদ্ধের জন্য আরব বিশ্বে যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ শাসক হিসেবে ভাবা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২১ দফা পরিকল্পনায় হামাসকে ক্ষমতাচ্যুত করার পর গাজার কার্যত গভর্নর জেনারেল হিসেবে এই বিতর্কিত ব্যক্তিত্বের নাম উঠে এসেছে বলে জানিয়েছে ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমগুলো। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অভিযোগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আগ্রাসনের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। গাজার ভবিষ্যৎ নির্ধারণে তার এই সম্ভাব্য ভূমিকা নিয়ে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে ক্ষমতাচ্যুত করার পর গাজার প্রশাসন পরিচালনার জন্য গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি গিটা নামে একটি নতুন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠন করা হবে। টনি ব্লেয়ারকে এই সংস্থার প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। গিটা জাতিসংঘের অনুমোদন নিয়ে কয়েক বছর ধরে গাজার পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে। এ সময় মূলত আরব ও মুসলিম দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক বাহিনী নিরাপত্তা দেবে। কিন্তু গাজার শাসন ব্যবস্থায় টনি ব্লেয়ারের নাম সামনে আসায় এরই মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ইরাক যুদ্ধে তার ভূমিকার জন্য মধ্যপ্রাচ্য যুক্তরাজ্যে তিনি আজও একজন যুদ্ধাপরাধী হিসেবেই চিহ্নিত। ২০০৭ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি মধ্যপ্রাচ্যের শান্তিদূত হিসেবে কাজ করলেও ফিলিস্তিনিদের অভিযোগ তিনি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন এবং ইসরায়েলের বন্ধু হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দিয়েছেন। শুধু ব্লেয়ারকে নিয়েই নয়, পুরো পরিকল্পনাটিকেই সমালোচকেরা গাজার উপর একটি নয়া ঔপনিবেশিক দখলদারিত্ব হিসেবে দেখছেন। তাদের মতে এই পরিকল্পনায় ভবিষ্যতে কোনো যোগ্য ফিলিস্তিনি নেতৃত্বকে ক্ষমতা দেওয়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। শারমিন শ্রাবণী, ৭১। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের দিনেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। এই দিনও ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত ৩৯ জন ফিলিস্তিনির। এতে করে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬,০৬০ জনে পৌঁছে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক হামলায় গাজায় এখনো পর্যন্ত অন্তত ৬৬,০৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরো ৫০ জনের মরদেহ আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন ১৮৪ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৮,৩৪৬ জনে। অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ আইসিপি নতুন 4টি ভিজিট ভিসা চালু করছে। এর পাশাপাশি বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও পরিবর্তন করা হয়েছে। আইসিপির মহাপরিচালক জানিয়েছেন, স্থানীয় থেকে আন্তর্জাতিক সব স্তরের বর্তমান ও ভবিষ্যতের পরিস্থিতি বিশ্লেষণ এই পরিবর্তন আনা হয়েছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হল বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা। বিশেষ করে কৃত্রিম
বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য। এই নতুন নিয়ম কানুনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন যারা আমিরাতে থাকতে এবং কাজ করতে বা ব্যবসা করতে চান তাদের জন্য সবকিছু সহজ হয়। এর ফলে মানুষের জীবনযাত্রার মান বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে এবং দেশটি বিশ্ব দরবারে আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। নেপালে জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না ওলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুজন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। গত 8 ফেব্রুয়ারি নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শিক্ষার্থী ও জেনজিদের ডাকা এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘাতে 2 দিনে কমপক্ষে 73 জন নিহত হন। বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন ওলি। যুক্তরাজ্যে বছরে প্রায় 14 বিলিয়ন পাউন্ডের শাকসবজি আমদানি করা হয়। বাংলাদেশি প্রবাসীদের সবজির চাহিদা রয়েছে বছরে প্রায় 500 কোটি টাকার। তবে এর মধ্যে বাংলাদেশ থেকে রপ্তানি হয় সামান্যই। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে শতভাগ শাকসবজি রপ্তানি থেকে পিছিয়ে বাংলাদেশ। বিস্তারিত আরিফ মাহফুজের প্রতিবেদনে। যুক্তরাজ্যে সবজি বাজারে প্রায় শতভাগ শাকসবজি বিদেশ থেকে আমদানি করে দেশটি। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় 14 বিলিয়ন পাউন্ডের শাকসবজি আমদানি করে দেশটির খাদ্য বিভাগ। তবে বেশিরভাগ সবজি আসে ইতালি, স্পেন, শ্রীলঙ্কা, আফ্রিকা সহ অন্যান্য দেশ থেকে। বাংলাদেশি সবজির চাহিদা থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে সবজি আমদানি খুবই কম। চাহিদার প্রায় 30% সবজি আসছে বাংলাদেশ থেকে, বাকি 70%ই আসছে অন্যান্য দেশ থেকে। ফ্রেশ ভেজিটেবল যেটার কথা বলতেছেন আপনি, এটা অনেক মার্কেট, 400-500 কোটি টাকার মতো মার্কেট আছে। বাংলাদেশ থেকে ভেজিটেবল এক সময় এক্সপোর্ট হইতো 100%, বর্তমানে এটা 30% চলে আসছে। বাংলাদেশিদের চাহিদার শতভাগ সবজি বাংলাদেশ থেকে রপ্তানি কেন হচ্ছে না, এমন প্রশ্নে জানা গেছে দেশে আমলাতান্ত্রিক জটিলতার কারণেই সবজি রপ্তানি থেকে পিছিয়ে আছে। বিভিন্ন অসুবিধার কারণের মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের সমন্বয়হীনতার অভাব। বাংলাদেশে অনেকটা ব্যুরোক্রেটিক যে আমলাতান্ত্রিক জটিলতা ওগুলা রয়ে গেছে। এই প্রবলেম সলিউশনের জন্য বাংলাদেশে কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। এখানে যারা হাই কমিশন আছে ওরা দায়সারাভাবে কাজ করে। যুক্তরাজ্যে প্রবাসী ছোট ব্যবসায়ীরাও চান দেশ থেকেই শতভাগ সবজি আসুক, তাতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। বাংলাদেশ থেকে যদি সরকারের আন্ডারে তোরা আয়, মানুষে খাইলো আর কি বুঝলো, আজমা খাইলো, একদিনে তো আয় হয়। দেশ থেকে আসলে মনে করেন দেশের জন্য ভালো হইতো, কৃষকের জন্য তাদেরও বাড়তো, দেশের ইকোনমিটা আর একটু হইতো যদি দিতে পারতো। এদিকে প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় সবজির স্বাদ পেতে আগ্রহী। আমার মতে বাংলাদেশ থেকে যদি সবজি এখানে আরো আসে তাহলে আমাদের জন্য আরো ভালো। যুক্তরাজ্যে সবজি রপ্তানিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঠিক সমন্বয় আর তদারকি হলে বছরে মোটা অঙ্কের রাজস্ব আয় করতে পারবে বাংলাদেশ সরকার। পাশাপাশি আর্থিকভাবে উপকৃত হবে দেশের সবজি চাষিরা। প্রবাসীরা পাবে দেশীয় সবজির স্বাদ। আরিফ মাহফুজ, 71, লন্ডন। যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি করা ছবির উপর 100% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমাদের ছবি তৈরির ব্যবসা চুরি করছে অন্য দেশগুলো, অনেকটা শিশুর থেকে চকলেট চুরির মতো। ট্রাম্পের এই ঘোষণার পর নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রোস ডিসকভারির শেয়ারে যথাক্রমে 1.4 এবং 0.6% পতন ঘটে। এর আগে গত মে মাসে ট্রাম্প ছবি শিল্পের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, তবে ওই সময় তিনি বিস্তারিত কিছু জানাননি। এতে এ খাত সংশ্লিষ্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই বিদেশি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এরপর বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন তিনি। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।